সম্প্রতি একটা ইউটিউব লাইভ টক শোর মধ্যে একজন খুনিকে, আত্মস্বীকৃত খুনিকে দিয়ে যে আলোচনা করানো হলো, সেই আলোচনা নিয়ে এখন দেশব্যাপী, দেশে বিদেশে, আন্তর্জাতিক সকল পর্যায়ে চলছে কানাঘুষা এবং সত্য মিথ্যা যাচাইয়ের নানান ধরনের কৌশলে সবাই কাজ করছে। লাইভে দীর্ঘ সময়ে 2 ঘন্টার লাইভে যেই কথাগুলো একজন খুনি বলার চেষ্টা করলো, বলে গেল, তার পরিচয় তো আসলে সে একজন খুনি। এর চেয়ে বড় পরিচয় তার কাছে আর কি হতে পারে? এবং সে যে খুনি, সে যাকে খুন করছে, যাদেরকে খুন করছে, তারা কে ছিল, কি ছিল, কেমন ছিল, সেটা নতুনভাবে বলার আর কোনো সুযোগ নেই। সেটা বিশ্ব জানে, বিশ্বের সকল মানুষ জানে, বিশ্বের সকল সংবাদ সংস্থা জানে, বিশ্ব নেতারা জানে, বিশ্বের সকল যারা তথ্যভিত্তিক আলোচনা বিশেষজ্ঞ আছে তারা জানে যে বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান কি ছিলেন, তার নেতৃত্ব গুণাবলী কি ছিল, তার দেশপ্রেম কি ছিল, তার যেই নেতৃত্ব গুণাবলী, সেই গুণাবলীতে তিনি কিভাবে একটি রাষ্ট্র নির্মাণ করলেন, সেটা পৃথিবীর সবাই জানে। এখানে নতুন করে সেই আলোচনায় যাচ্ছি না। আমি আলোচনা করছি আজকের ভিন্ন বিষয়। সেটা হচ্ছে একজন খুনি লাইভে এসে বিভিন্ন রকমের, অনেক বছর পরে এসে, আজ তার 75-এর পরবর্তী, এখন 2025, তাহলে 50 বছর পরে এসে সে লাইভে এসে যে কথাগুলো বলছে, সেই কথাগুলো মানতে হবে, শুনতে হবে, এবং সেগুলোর যে সত্য, সেই মেন্টালিটি আমাদের কেন তৈরি হলো? সে একজন খুনি, সে একজন পলাতক খুনি, এবং সেই খুনের মধ্যে তিনি কিছু অপ্রাসঙ্গিক কথাবার্তা বলেছে, যেগুলোর কোনো প্রসঙ্গ নাই, যেগুলোর কোনো সূত্র নাই, যেগুলোর কোনো সত্যতা নাই, এমন কথা বলছে। ধরেন, আমরা প্রথম থেকেই দাবি করে আসছি যে 75-এর ঘটনায় এই তৎকালীন মেজর ডালিম জড়িত ছিল। আমরা এটাও বলে আসছি এই 75-এর চক্রান্তকারী নীল নকশায় যে কালো অধ্যায় তৈরি হয়েছিল, সেই কালো অধ্যায়ে জিয়াউর রহমান, তৎকালীন মেজর জিয়াউর রহমানের অংশগ্রহণ ছিল। আমরা এটা প্রথম থেকেই বলে আসছি। এটা আমাদের দলীয় প্রধান, দলীয় নেতৃবৃন্দ সবাই বলে আসছে প্রথম থেকে। আমরা এটা এখনও বলতে চাই যে আমরা এমনও দাবি তুলেছিলাম মাঝে মাঝে যে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছিলাম। আমরা সেই দাবি এখনও রাখতে চাই। এটা সত্য যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না, জিয়াউর রহমান 75-এর পক্ষে ছিল। যে ঘটনা ঘটে গেছে 75-এ, সেই ঘটনা পরবর্তী সময়ে রাজনৈতিক যেই পট পরিবর্তন, ঘটনার পরিবর্তন, শৃঙ্খলার পরিবর্তন হয়েছে ধাপে ধাপে, সেই ধাপে ধাপে জিয়াউর রহমান হয়তো তার কলাকৌশল এবং একটা পর্যায়ে তিনি রাষ্ট্র নিয়ন্ত্রণ নিয়েছে অস্ত্রের মাধ্যমে। তাও এখন এইখানে মূল কথাটা হচ্ছে, যেই ইতিহাস বিকৃতি করা হচ্ছে, মেজর ডালিম যদি একজন মুক্তিযোদ্ধাও হয়, তৎকালীন তার যুদ্ধে যদি অংশগ্রহণও থাকে, তাহলে সে এই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার সাহস সে কিভাবে পায়? এখানে শহীদের সংখ্যা নিয়ে তিনি প্রশ্ন তুলবে কেন? এখানে আমরা যে বলার চেষ্টা করি 2 লক্ষ মা বোনের ইজ্জতহানির মধ্য দিয়ে যেই ব্যাপারগুলো তৈরি হয়েছে, যে কথা তৈরি হয়েছে, মতবাদ তৈরি হয়েছে, আমরা
স্বাধীনতার পরবর্তী সময়ে এই এতটা বছর পরেও আমরা বলার চেষ্টা করছি যে সেখানে 2 লক্ষ মা বোনের সম্ভবহানির বিনিময়ে এই স্বাধীনতা, সেই জায়গায় সে বলছে 2 জন মা বোনের ইজ্জতহানি। এই যে প্রশ্ন, এই যে তার সংস্কৃতি অথবা ইতিহাসকে নষ্ট করার যে একটা নীল নকশা এবং উদ্দেশ্য প্রণোদিত একটা ছক, এটা কেন? এটা হচ্ছে এই কারণেই যে মেজর ডালিমরা পাকিস্তানের পক্ষে ছিলেন, তারা আসলে মুক্তিযোদ্ধা ছিলেন না, মুক্তিযুদ্ধের পক্ষেও ছিলেন না, এখনো পর্যন্ত তারা ছিলেন না, এখনো পর্যন্ত তারা নাই। এবং পাকিস্তানের এজেন্ট হিসেবে তারা দীর্ঘ সময়ে নানানভাবে নানান বিষয়ে কাজ করে গেছে, এখনো করে যাচ্ছে, এটা পরিষ্কার, এটা বলাই যায়। এখানে আরেকটু যোগ করে বলি যে যেই সাংবাদিক, নামমাত্র সাংবাদিক, এখন তিনি আসলে কোনো জায়গায় সাংবাদিকতা করছেন না, তিনি ইউটিউবার, একজন ইউটিউবার ইলিয়াস হোসেন, তাকে ইউটিউবারই বলা যায়। ওই ইউটিউবার ইলিয়াস হোসেন সে কে? সেও তো দেশদ্রোহী। দেশে এখন আওয়ামী লীগ সরকার নাই, ফ্যাসিস্ট সরকার নাই, কথা বলার স্বাধীনতা তো এখন দেশে আছে। তাহলে ইলিয়াস হোসেন দেশে আসছে না কেন? কারণ ইলিয়াস হোসেন একজন দেশদ্রোহী, বড় মাপের বাটপার। এই বাটপার কখনো দেশে আসতে পারবে না, যে কারণে সে দেশে আসছে না, দেশে আসবে না। তার লক্ষ্য হচ্ছে মিথ্যা তথ্য, গুজব রটিয়ে টাকা ইনকাম করা, মিথ্যাকে প্রতিষ্ঠিত করা, পাকিস্তানের হয়ে কাজ করা, জামাত শিবিরের এজেন্ট হয়ে কাজ করা, এবং তার বিনিময়ে তার অর্থকরী হওয়া এবং তার জীবনমান সুন্দর হওয়া। সে দেশে এসে কিন্তু ইউটিউবিং করবে না, দেশে এসে কথা বলবে না, কারণ জানে সে দেশে আসলে এই ভণ্ড, বাটপার, চরিত্রহীন, দেশদ্রোহী ইলিয়াস হোসেনকে আস্ত রাখবে না, যে কারণে সে এখন আর দেশে আসে না। এই যে এখন জামাত শিবির থেকে আমরা দেশপ্রেমের কথা শুনি, জামাত নেতা শফিক রহমান থেকে আমাদের দেশপ্রেমের গল্প শুনতে হয়, মুক্তিযুদ্ধের গল্প শুনতে হয়। বড় আশ্চর্যের বিষয় যে দেশে আসলে হচ্ছেটা কি? এই যে যেই কর্মকাণ্ড, যেই কথাবার্তা, যেই আচরণে এরা এখন কথা বলছে, মনে হচ্ছে যে যুদ্ধটা জামাতই করছে। সেই জায়গাতে বঙ্গবন্ধু সহ তৎকালীন যারা মুক্তিযুদ্ধ দেশের পক্ষে ছিল, তারা সবাই এই বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের হয়ে যুদ্ধ করছে। কি হাস্যকর একটা ব্যাপার! ভাবতে পারেন যে এদের চরিত্র, এরা এখন দেশপ্রেমিক। রুহুল কবির রিজভী প্রশ্ন করলেন যে স্বাধীনতার সময়, মুক্তিযুদ্ধ চলাকালীন 1971 সালে আপনারা কোন সেক্টরে যুদ্ধ করছেন? এই যে একটা প্রশ্ন, এটা এখন এসে বলছে। তারাও এক ভণ্ড, বিএনপি আরেক ভণ্ড, মারাত্মক। এই কথা এতদিন পরে কেন? এতদিন পরে কেন? 5 আগস্টের পর এই জানুয়ারিতে এসে বলতে হবে কেন? এতদিন কেন বলেন নাই? চুপ ছিলেন কেন? সুবিধা পাওয়ার জন্য? সুবিধা পাচ্ছেন না, এখন কথা বলছেন, তাই না? এরা যে প্রতিদিন মুক্তিযোদ্ধা, দেশের সংস্কৃতি, ইতিহাস বিকৃতি করে যাচ্ছে, মিথ্যাচারণ করে যাচ্ছে, অসত্য কথা বলে যাচ্ছে, সেগুলোর বিরুদ্ধে আরো আগে কথা বলা উচিত ছিল না? আরো আগে তাদেরকে প্রতিহত করা দরকার ছিল না? কেন কথা বলেন নাই? আজকে যখন কোনোভাবে রাজনৈতিক সুবিধা পাচ্ছেন না এই অবৈধ ইউনূস সরকার থেকে, তারা জামাত কেন্দ্রিক চিন্তা ভাবনা করছে ইউনূস সরকার, যে কারণে আপনারা সুবিধা নিতে ব্যর্থ হওয়াতে এখন সুবিধার জন্য এখন কথাবার্তাগুলো বলছেন। আপনাদের তো আরো আগে কথাবার্তাগুলো বলা উচিত ছিল। এখন মূল বিষয় আসি। এই যে চলমান যে ইতিহাস বিকৃতির সংস্কৃতি শুরু হয়েছে, এই সংস্কৃতি
চলতে থাকলে কালকে জিয়াউর রহমানও কবর থেকে উঠে এসে বলবে, আমি যে মারা গেলাম তোমরা তো আমার লাশ পাও নাই, আমি তো আসলে মারা যাই নাই, আমি তো জীবিত, আমি তো বাংলাদেশের পক্ষে ছিলাম না, আমিও পাকিস্তান চেয়েছিলাম। তাহলে কি সেগুলো মেনে নিতে হবে? আর আমার মনে হচ্ছে কেন যেন জিয়াউর রহমানও হয়তো আয়নাঘরের মতো কোনো জায়গা থেকে হয়তো ফেরত আসবেন, আয়নাঘরের মতো ওই জায়গা থেকে ফেরত এসে ওই গামছার মতো কোনো কাহিনী বলবেন যে আমি আয়নাঘরে ছিলাম এতদিন যাবৎ, শুধু গামছা দিয়ে ঘাম পুচ্ছি আর কষ্ট, চোখের পানি মুছছি, চোখের পানি মুছতে মুছতে বঙ্গোপসাগর হয়ে গেছে। ওই গামছার হিস্টোরি হয়তো চলে আসতে পারে, এরকম একটা ব্যাপার হইতে পারে। আর এই সব ঘটনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু হয়তো কবর থেকে উনি বলছেন যে আমি এই রাষ্ট্র মনে হয় প্রতিষ্ঠা করে অথবা স্বাধীন করে স্বাধীনতার ঘোষণা দিয়ে বড় অন্যায় করে ফেলছে, আমার ভুল হয়েছে, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। বঙ্গবন্ধু মনে হয়, বঙ্গবন্ধুর আত্মা মনে হয় এই কথাই এখন বলছে যে আমার বড় ভুল হয়ে গেছে, এই দেশ নিয়ে, এই দেশের মানুষ নিয়ে, এদেশের মানুষের নাগরিকত্ব এবং স্বাধীনতা নিয়ে আমি 13টা বছর জেল খেটেছি, সেগুলো মনে হয় আমার আসলে নিতান্তই ভুল ছিল, অপরাধ ছিল। আমি যে পরিমাণ রাজনীতি করেছি সেই রাজনীতিটাও মনে হয় এই বাঙালির জন্য করাটা আমার অপরাধী ছিল। আমার মনে হয় বঙ্গবন্ধুর আত্মা এই কথা বলার চেষ্টা করছে। হয়তো বঙ্গবন্ধু এসেও কোনো বার্তায় কোনোভাবে আমাদেরকে আমাদের মাধ্যমেই বলার চেষ্টা করছেন, এই যে এখন আমি বলছি যে ওনার আত্মা কষ্ট পাচ্ছে। স্বাধীনতার যেই ঘটনাবহুল ইতিহাস এবং বাস্তবতার যে ঘটনাবহুল মুক্তিযুদ্ধকালীন সময়ে যা যা ঘটেছে, সেই ইতিহাস আমি আপনি যতই বিকৃতি করি না কেন, বিশ্ববাসী, বিশ্ব গবেষণা, বিশ্ব তথ্যভিত্তিক প্রতিষ্ঠান, গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান, এগুলো সবাই জানে, সবাই বুঝে। সুতরাং এই ইতিহাস বিকৃতির অর্থটা কি? এই দেশটাকে, এই দেশের সংস্কৃতিটাকে এবং মহান মুক্তিযুদ্ধের যেই আমাদের বীর বাঙালির চেতনাময়ী এবং বীরশ্রেষ্ঠ গাথা ইতিহাস, এই চেতনাময়ী বীরশ্রেষ্ঠ ইতিহাস মুছে ফেলার জন্য চেষ্টা করছে কেন? আবারও কেন পাকিস্তান বানাতে চাচ্ছে এই দেশটাকে? কি হচ্ছে এগুলো? এই 24-এর স্বঘোষিত রাজাকারের বাচ্চারা তারাও পাকিস্তানের হয়ে কথা বলছে। তাহলে এদের এই কথাবার্তা শুনে ওই 7জন বীরশ্রেষ্ঠ, ওরা মনে কষ্ট পাচ্ছে না? ওদের আত্মা কষ্ট পাচ্ছে না? 30 লক্ষ শহীদের আত্মা কষ্ট পাচ্ছে না? 2 লক্ষ মা বোনের যারা সম্ভ্রম হারিয়েছেন, জীবন দিয়েছেন, তারা কষ্ট পাচ্ছে না? এইভাবে আর কত সহ্য করতে হবে? রাজনীতি একটা বিষয়, সেটা আলাদা বিষয়, রাজনীতি উত্থান পতন থাকবে, কিন্তু দেশের সংস্কৃতিকে নষ্ট করতে হবে কেন? দেশের সংস্কৃতিকে প্রশ্নবিদ্ধ করতে হবে কেন বিশ্বের কাছে? বিশ্ব দরবারে এই বাঙালি জাতিটাকে এত ইতর হতে হবে কেন? এত ছোট লোক হতে হবে কেন? এত বদমাইশ, এত চরিত্রহীন নাগরিক হতে হবে কেন বিশ্ব দরবারে? যে ওরা ওদের স্বাধীনতার যে অর্জন, সেই অর্জনকে ওরা নিজেরাই ভুলুণ্ঠিত করছে, কলঙ্কিত করছে, প্রশ্নবিদ্ধ করছে। বিশ্বের কেউ বলছে না, বিশ্বের কোথাও এই বিষয়ে প্রশ্ন নেই, বিশ্বের কোথাও এই বিষয়ে কোনো ধরনের দ্বিমত নেই। শুধু আমার দেশের নাগরিক যারা, আমার দেশের ভিতরে যারা এই দেশে জন্ম নিয়েছে, এই দেশের মাটিতে জন্ম নিয়েছে, এই দেশের মাটিতে যারা বড় হয়েছে, এই দেশের মাটির শস্য বীজ দানা যারা ভক্ষণ করেছে, তারা কেন এই দেশের স্বাধীনতা, এই দেশের সংস্কৃতি, এ দেশের যাবতীয় সংগ্রামগাথা ইতিহাসকে নষ্ট করবে? কেন করবে? কেন?
তাহলে কি আমরা নিঃসন্দেহে বলতে পারি না এরাই ওরা যারা আসলে ৭১-এও এই বাংলাদেশ নামক রাষ্ট্রের পক্ষে ছিল না, এবং স্বাধীনতার এই এত বছর পরে এসেও, স্বাধীনতার ৫৪ বছর পরে এসেও এরা এই স্বাধীনতাকে মানতে পারছে না, মেনে নিতে তাদের এখনো কষ্ট হচ্ছে। তাই তারা প্ল্যান করে, ওই মেটিকুলাসলি ডিজাইন করা প্ল্যানের মাধ্যমেই এই দেশের সংগ্রামগাথা, বীরত্বগাথা, ইতিহাসকে ভুলণ্ডিত করার, মুছে ফেলার চেষ্টা করছে, কলঙ্কিত করার চেষ্টা করছে। আমরা এদেরকে থামাতে হবে। আমরা এদেরকে যদি থামাতে না পারি, তাহলে বিশ্ব দরবারে এদেশের সংস্কৃতি, এদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের বাঙালির বীরত্বগাথা যে ইতিহাস রয়েছে, সংগ্রামের যে ইতিহাস রয়েছে, সেই সংগ্রামের ইতিহাসগুলো কলঙ্কিত হতে থাকবে দিনের পর দিন। সুতরাং এই দেশদ্রোহী নব্য রাজাকার যারা ২৪-এর, এদের সাথে আরও কিছু রাজাকার আছে, ইলিয়াস, তারপর হচ্ছে পিনাকি ভট্টাচার্য, জুলকার নাইন, এই টাইপের যারা দেশদ্রোহী আছে, এই দেশদ্রোহীদের থেকে এরা তথ্য সন্ত্রাস করছে, এরা সংস্কৃতির বিরুদ্ধে কথা বলছে, এরা সংস্কৃতির বিরুদ্ধে এদের যেই গুজব সন্ত্রাস, সেই গুজব সন্ত্রাস থামাতে হবে। সঠিক কথা বলতে হবে, দেশের পক্ষে কথা বলতে হবে, দেশের ইতিহাসের, সত্য ইতিহাসের চর্চা করতে হবে। তবে আমরা আমাদের যেই মহান চেতনা, আমাদের যে মহান বীরত্বগাথা ইতিহাস, সেই ইতিহাসকে আমরা রক্ষা করতে পারি। সুতরাং যেখানেই দেখবেন অপসংস্কৃতি এবং সত্যি ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে, সেখানেই দেশের নাগরিক হিসাবে আপনি আপনার দায়িত্ব পালন করে দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ হয়ে প্রতিবাদ করবেন, আওয়াজ তুলবেন, সত্য ঘটনা তুলে ধরবেন। এটাই একজন নাগরিক হিসাবে আপনার যুদ্ধ, আপনার সংগ্রাম। এ কথা মনে রাখবেন। আসুন দেশকে ভালোবাসি, দেশপ্রেমে উদ্বুদ্ধ থাকি, দেশের সার্বভৌমত্ব রক্ষায় একজন বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে নিজেকে সবসময় প্রস্তুত রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।